মিলিনি। আমার নাম ভবতারিণী। আমি যশোরের কুলতলি গ্রামের মেয়ে। আমার বাবা বেনি রায় সেরেস্তায় কাজ করতেন জোড়াসাঁকো ঠাকুর বাড়ির জমিদারের বাড়ি। ওরা ছিল পিরালি বামন, মানে মুসলমানদের ছোঁয়া লাগা বামন। তাই ওদের ঘরে কেউ মেয়ে দিত না। আমার তখন 9 বছর 9 মাস বয়স। ঘরে বসে পুতুলের সংসার সাজাই আর পুকুরে দাপাদাপি করি। হঠাৎ শুনলাম আমার বিয়ে ঠিক করা হয়েছে। পাত্র জোড়াসাঁকোর জমিদার বাড়ির ছোট ছেলে। আমাকে নাকি দেখতে আসবেন। তিনি আমায় দেখতে এলেন তার 2 বৌঠানের সঙ্গে। 6 ফুট 4 ইঞ্চি লম্বা, 23 বছরের তরুণ, বলিষ্ঠ শরীর, শ্বেতপাথরের মতো গায়ের রং, চোখ মুখ থেকে জ্যোতি বেরোচ্ছে। সঙ্গে 2 বৌঠানের নাম জানবে না? মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী ও নতুন বৌঠান কাদম্বরী। জ্ঞানদানন্দিনীর অসামান্য রূপ, তার ব্যক্তিত্বে আলোকিত ছটার মাঝে চুপচাপ ছোটোখাটো রোগা পাতলা শ্যামলা রঙের কাদম্বরীকে সেদিন চোখেই লাগেনি। অনেকবার আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, আমাকে পছন্দ করে বিয়ে করলেন কেন? উনি বলেছিলেন মেজ বৌঠান বড্ড বেশি পীড়াপিড়ি করছিলেন। আমি বললাম, ঠিক আছে, যা ভালো বোঝেন তাই করুন, আমার কোনো মতামত নেই। বাসর ঘরে আমি ভয়ে কেঁদে উঠেছিলাম। বাসর ঘর হয়েছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আমার স্বামী নাকি বলেছিলেন তিনি বিয়ে করতে কোথাও যেতে পারবেন না। কোনো কর্মচারীর মেয়েকে বিয়ে করতে তার বাড়িতে তো নয়। আমাকে বিয়ে করে নিয়ে আসা হলো জোড়াসাঁকোর জমিদার বাড়িতে। এত বড় বাড়ি, এত লোকজন, এই প্রথম দেখলাম। এদের কথাবার্তা আদব কায়দা সব আলাদা ছিল। আমার স্বামীর মুখে যেন এক রাগ, আর সেই সঙ্গে বিষাদের ছায়া। সেই রাগে বাসর ঘরে যখন ভাঁড় খেলা হচ্ছিল তখন উনি সব ভাঁড়গুলো উপুড় করে দিয়েছিলেন। ছোট কাকিমা চিৎকার করে বলে উঠলেন, কি করছিস রবি, ভাঁড়গুলো সব উল্টে ফেলছিস কেন? আমার স্বামী বললেন, জানো কাকিমা, আজ থেকে আমার সমস্ত কিছু ওলটপালট হয়ে গেল, তাই ভাঁড়গুলো উল্টে দিচ্ছি। একটু দূরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে নতুন বৌঠান। আমার স্বামীর দিকে তাকিয়ে থাকা তার চোখ থেকে যেন আগুন ঝরছে। সেদিন বুঝিনি আমার স্বামীর কথা শুনে সব মেয়েরা কেন কাদম্বরীর দিকে আর চোখে তাকিয়েছিল। নতুন বৌঠানের সেই তাকিয়ে থাকা আর ওর সেই কথা আমার আজও মনে আছে। আমার বিয়ের ঠিক 4 মাসের মাথায় ঘটল সেই মর্মান্তিক দুর্ঘটনা। দরজা ভেঙে দেখা গেল বিষ খেয়ে আত্মহত্যা করেছে নতুন বৌঠান। সঙ্গে পাওয়া গেল 2টি চিঠি। প্রথম চিঠি আমার ভাসুরের উদ্দেশ্যে লেখা, একটি আপাদমস্ত প্রেমের চিঠি। লিখেছেন এক বিখ্যাত অভিনেত্রী। আরেকটি চিঠি কাদম্বরী লিখেছেন তার স্বামীর উদ্দেশ্যে। কানাঘুষো করতে শুনতে পেলাম এর আগে নাকি আত্মহত্যা করতে চেয়েছিল কাদম্বরী। 17 বছরের দেওর আর 19 বছরের বৌদির গোপন সম্পর্ক নিয়ে ঠাকুরবাড়ির আনাচে কানাচে পারিবারিক ঝড় উঠেছে তখন। এই ঝড় আটকানো স্বয়ং পিতৃদেব তার ছোট ছেলেকে তড়িঘড়ি বিলেতে পাঠিয়ে দেওয়ার কড়া নির্দেশ দেন। আরও একটা ব্যাপার পরে জানতে পেরেছি, কাদম্বরী মেয়েটাও আমাকে দেখতে যেতে চায়নি। তাকে জোর করে পাঠানো হয়েছিল। এমনই ছিল ঠাকুরবাড়ির অন্দরমহলের নিষ্ঠুরতা। আর আমার স্বামী আমাকে পছন্দ করতে মোটেও জাননি। গিয়েছিলেন তার নতুন বৌঠানের মনের ঝড়কে সামাল দিতে। 9 বছর 9 মাসে বিয়ে হলো। আমি সন্তানবতী হলাম 11 বছর কয়েক মাস বয়সে। 10 বছরের মধ্যে আমাকে 5টি সন্তান দিল তোমাদের ডুবি ঠাকুর। বেলা আমার প্রথম সন্তান, জন্মেছিল পুজোর মাসে। তার পরের বছর রথী, শীতকাল।
আতুর ঘরে দুঃসাহস শীতে শোবার কষ্ট পেয়েছিলাম খুব। অত বড় জমিদার বাড়ির আতুর ঘর, অথচ সেই ঘরে এক ফোঁটা আলো বাতাস ঢুকতো না। সেটা ছিল ওই বাড়ির সবচেয়ে ঠান্ডা ও অন্ধকার ঘর। আর আমার এমনই কপাল, আমার সব কটা ছেলে মেয়ে হয়েছে সেই শীতকালে। আমি রবি ঠাকুরের স্ত্রী, অথচ কোথায় যেন একটা আড়াল থেকে গেল আমাদের মধ্যে। আমার সঙ্গে নিত্য কেজো কথা ছাড়া উনি আর বিশেষ কিছু কথা বলতেন না। আমি বুঝি উনি যেসব মেয়েদের সঙ্গ পছন্দ করেন, আমি তাদের দলে নই। আমার লেখা চিঠিগুলোর ভাষা বড় সাধারণ। আর যাই হোক, সেখানে কবি রবীন্দ্রনাথ থাকেন না। আমার মেজ ভাসুরের মেয়ে ইন্দিরাকে সে চিঠি লিখত। ইন্দিরা আমারই বয়সী। উনি ইন্দিরার সঙ্গে হৃদয়ের কথা বলতেন। কোনো রাগঠাগ নেই। কখনো কখনো ভুলে যায় যে ওদের সম্পর্কটা কাকা ভাইঝির। পরে চিঠি পড়তে নেই। একটি চিঠি লুকিয়ে পড়েছিলাম। উনি ইন্দিরাকে লিখেছেন, তোকে আমি যেসব চিঠি লিখেছি তাতে আমার মনের সমস্ত বিচিত্রভাবে যেরকম ব্যক্ত হয়েছে এমন আর কোনো লেখায় পাবি না। তোকে আমি যখন লিখি তখন আমার এই কথা কখনো মনে রাখিস না যে তুই আমার কোনো কথা বুঝবি না কিংবা ভুল বুঝবি, কিংবা যেগুলো আমার পক্ষে গভীরতম সত্য সে কথা তুলে কেবলমাত্র সুরচিত কথা বলে মনে রাখবি। আমার বড় অভিমান হলো। ওকে বললাম, তুমি বিবির সঙ্গে যেমনভাবে মনের কথা বলো আমার সঙ্গে তো বলো না। উনি হাসলেন, তারপর মৃদুস্বরে বললেন, আমি কথা বলি তো মনের কথাই বলি। আমি বললাম, আমি তোমার সঙ্গে ঘর করলাম, তোমার ছেলেমেয়ের মা হলাম, তবু তোমার মনের কথাটুকু পেলাম না। অন্যেরা অনেক বেশি পেয়েছে। তুমি এত কাছের মানুষ, তবু তোমার মনের কথা বুঝলাম না। উনি তখন জমিদার দেখাশোনার কাজ সেলাই দাও, আমি সংসার টানছি জোড়াসা করি। রোজ চিঠি লেখেন আমাকে নয় বিবিকে। আমার মন টিকল না। জোর করে ছেলে মেয়েদের নিয়ে গেলাম ওর কাছে। উনি বিবিকে লিখলেন, শিলাইদহের আকাশপাতের বাতাস তাকে বেষ্টন করে আছে হৃদয়পৃষ্ঠের মতো। পরশু থেকে সেই নির্জনতা আর থাকবে না, কারণ পরশু ওখানে জনসমাগম হবে। ইন্দিরা হাসতে হাসতে দেখালো সেই চিঠি। উনি সত্যি লিখেছেন, ওরা এলে আমি তখন তমুকের বাপ, অমুকের স্বামী, শ্রীযুক্ত। এইরকম ভিড়ের মধ্যে কি প্রাণের মেয়ে ইন্দিরাকে চিঠি লেখা যায়? আমার গলার কাছে একটা কষ্ট আটকে আছে। আমি, আমাদের সন্তানরা, পারিবারিক ভিড়, আমরা অবাঞ্ছিত। এতদিন পরে তোমাকে জিজ্ঞাসা করছি ইন্দিরা, কি এমন ছিল সেই সব চিঠিতে যার জন্য বিশ্বভারতীতে জমা দেওয়া সেই সব চিঠিগুলি তোমাকে ছেড়ে দিতে হয়, অথবা কালো কালি দিয়ে এমনভাবে কেটে দিতে হয় যাতে কেউ না পড়তে পারে? তোমাদের রবি ঠাকুর সারা জীবন 252খানা চিঠি লিখেছেন ইন্দিরাকে, আর আমাকে লিখেছেন 15টি। না, আমার কোনো অভিমান নেই। কেন অভিমান থাকবে? আমি যে ওদের বাড়ির সেরেস্তার মেয়ে, রবীন্দ্রনাথের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। না শিক্ষা, না বংশ মর্যাদায়। কলকাতা ছিল একসময়, সংসার পাতলাম বোলপুরে। ওখানে তখন তৈরি হয়েছে বিদ্যালয়, ওর পাশে আশ্রম। আমি আশ্রমে তদারকিতে, ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার যাতে কোনো কষ্ট না হয় দেখাশোনাতে। বারান্দার এক পাশে উনুন ধরিয়ে শুরু হলো আমার রান্না। এক অন্য জীবন, অন্য যাপন। সে সময় কত নতুন রান্না করতাম। একদিন আমায় বললেন, ওই যে তুমি গজার মতন একটা মিষ্টি তৈরি করেছিলে, ওর নাম কি? আমি বললাম, এলো ছিল।
উনি বললেন, এলো ছিল, অত সুন্দর মিষ্টির এত বিশ্রী নাম? ওর নাম দিলাম পরিবন্ধ। বললাম, পরিবন্ধ মানে কি? উনি উদাস হয়ে বললেন, নতুন বউঠান একদিন চুল বেঁধে এসে দাঁড়ালো। বললাম, বেঁধেছ করবি তুমি নানা পরিবন্ধে? পরিবন্ধ মানে বিচিত্রের বাঁধুনি। ঠিক যেমন এলো ছিল কত রকম গজার মিশ্রণ, তেমনি শিখেছিলাম মানকচু জিলিপি। একজনের কথা না বললে আমার কথা অসম্পূর্ণ থেকে যাবে। তাকে আমি সত্যি খুব ভালোবাসতাম। সে ছিল আমার একমাত্র বন্ধু, আমার ভাসুরপো। বয়সে আমার থেকে 4 বছরের বড়, বলেন্দ্রনাথ। সে আমাকে যত্ন করে লেখাপড়া শিখিয়েছিল। একটা কথা কেউ জানে না, আমরা তখন শিলাইদহে, সামনে ধুধু চর। সে বলল, ওই চরের শেষে রূপকথা দেশ আছে না? আমরা বেরিয়ে পড়লাম। একটা কথা না বলে দুজনের হাতে হাত রেখে হাঁটছি তো হাঁটছি। আমরা পথ হারালাম। সামনে কালো পদ্মার বুক। না, কাদম্বরীর মতো আত্মহত্যা করতে পারিনি, পথ হারিয়ে ফেলেছিলাম। বাড়ি ফিরে দেখি আমাদের খুঁজতে পেরেছেন স্বয়ং রবি ঠাকুর। সেদিন মনে হয়েছিল যদি সত্যি মরতে পারতাম, সংসার থেকে দূরে নিঃশব্দ অন্ধকারে বন্ধুর সঙ্গে। তবু ভয় করলো কেন? সবাই জানে আমার 5 সন্তান। তা নয়, আরো একটি সন্তান এসেছিল আমার গর্ভে। পিছলে সিঁড়িতে পড়ে গেলাম একদিন। আমার তখন কয়েক মাস। সেই যে অসুস্থ হলাম আর সেরে উঠলাম না। আমার বয়স তখন 28। আমাদের 19 বছরের দাম্পত্য। রাতের অন্ধকারে আমি শুয়ে থাকি, উনি আমাকে পাখার বাতাস করেন। একদিন বললেন, জানো ছুটি, আমি এক জায়গায় ভীষণ নির্মম, অনাসক্ত। কেন জানো? কারণ আমাকে অনেক দূর যেতে হবে। তাই আমি কোনোদিনই তোমাকে আমাদের সন্তানের আঁকড়ে ধরিনি। আমি যদি নিষ্ঠুর না হই, তবে আমার ভেতরে সব শক্তি নিঃশেষ হয়ে যাবে। অন্ধকারের মধ্যে আমার গাল বেয়ে নামলো চোখের জল। উনি দেখতে পেলেন না। আমার শরীর দ্রুত খারাপের দিকে চলে গেল। বোলপুর থেকে আমাকে আনা হলো কলকাতায়। আমি ছটফট করতাম। আমার চোখের সামনে ভেসে উঠত ছোট্ট সমীর মুখ। ওরা বোলপুরে কেমন আছে, কি করছে? রথি কোথায়? বেলা, রানু, তোরা ভালো আছে? মীরা, সমী কোথায় রে? সমীর গালে একটিবার চুমু খেতে পারতাম যদি। তোমার মধ্যে অনেক শক্তি আছে রবি ঠাকুর। আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম। তুমি অনেক দূরে যাত্রী। রাত শেষ হয়ে ওই দেখো ভোর হয়ে গেল। আমি আসি। এটি মৃণালিনী। আমার এই ছোট্ট চিঠি। ধন্যবাদ। ভিডিও সাবস্ক্রাইব করুন।